তো অডিয়েন্সের উদ্দেশ্যে ওয়েলকাম ব্যাক। আমরাও ফেরত চলে এসেছি। অমর্ত্যর সাথে আমার আগের পডকাস্টের সবকটা এপিসোড এখনো অব্দি পাবলিশ করা হয়নি, খুবই লজ্জার ব্যাপার। কিন্তু এটা আমি আগামীকালকেই পোস্ট করে দেবো, ক্যাপ্টেন আমেরিকা 4 দেখতে যাওয়ার আগেই। ঠিক আছে, আগামীকালকে আমি পোস্ট করে দেবো, তো আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো অমর্ত্য, তোমার কাছে জানতে চাইবো যে ক্যাপ্টেন আমেরিকা 4 নিয়ে তোমার কি বক্তব্য, কিরকম এক্সপেকটেশন, কি মনে হচ্ছে, কি হতে পারে? ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড দ্য উইন্টার সোলজার বলে যে শোটা বেরিয়েছিল, সেই শোটা যে আমার খুব একটা ভালো লেগেছিল তা নয়। শোটার কিছু আইডিয়াস ভালো ছিল, কারণ শোটা যে কমিক্সটা থেকে নিচ্ছে, যেখানে ফার্স্ট ওই আইজিয়া ব্র্যাডলিকে ইন্ট্রোডিউস করা হয় ওই 2000 এর সময়, যে কমিক্সটা ওখানে ইন্ট্রোডিউস করে আইজিয়া ব্র্যাডলিকে, ওই জিনিসটা থেকে নিচ্ছে। প্লাস ইট ইজ টেকিং ইনটু অ্যাকাউন্ট অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টেশন দ্যাট হ্যাড বিন ডান অন আফ্রিকান আমেরিকান পিপল। সো ওই জিনিসটাকে ইনকর্পোরেট করা হয়েছিল ইনটু দ্য ফিকশনাল মার্ভেল ইউনিভার্সের হিস্ট্রি। সো ওইভাবে নিয়ে ওই আইডিয়াস গুলো, দোজ ওয়্যার অল ফাইন, বাট শোটা ইটসেলফ ভীষণ, কি বলবো, মানে সেফ খেলতে গেছিল। তার কারণ কোভিড এর সময় বেরিয়েছে, একটা সাবপ্লট ছিল রিগার্ডিং একটা ভাইরাস যেটা প্যান্ডেমিক কজ করবে। সেই সাবপ্লটটাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছিল, বা তারপরে আর রেফারেন্সই করা হয়নি। এইসব অনেক ব্যাপার হয়েছিল ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার শোটাতে। আর শোটা কিছু ক্রিটিসিজমও পেয়েছিল, কিছু ফ্ল্যাকও পেয়েছিল। তার কারণও ছিল যে মার্ভেলের আগেন ইন্টেনশনটা ছিল ঠিকঠাক, কিন্তু মার্ভেল এক্সিকিউশন করার সময় জিনিসটা এত বেশি পিচি করে ফেলেছিল যে লোকজন খেপে গেছে। কারণ ওই লাস্টের দিকে স্যাম উইলসন হঠাৎ করে লোকজনদেরকে বলছে যে ইউনো আমেরিকা ডু বেটার, সেটা শুনে লোকজন আর কি ঠিক ওভাবে যেমন ভাবে নেওয়া উচিত সেভাবে নেয়নি ওই টাইমটায় শোটাতে। তো বাট আমার ক্যাপ্টেন আমেরিকা 4 সিনেমাটা থেকে প্রথমে যা মনে হচ্ছিল যে আলটিমেটলি জিনিসটা রিডান্ডেন্ট হতে পারে। তার কারণ ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড দ্য উইন্টার সোলজার যে শোটা ছিল, সেই ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার যে শোটা ছিল, সেই শোটার আলটিমেটলি এন্ড পয়েন্ট ছিল যে Sam Wilson as a black man in America taking over the Captain America mantle, how tough it is going to be, ওই জিনিসটাকেই এক্সপ্লোর করবে। আর শোটা ইন আ ওয়ে এক্সপ্লোর করেছিল, কিন্তু ঠিক আছে, সিনেমাটা আমার কেন জানি মনে হচ্ছে there is a high chance of it being repeating that same pattern again. একটা প্রচুর পসিবিলিটি থাকতে পারে যে সিনেমাটা রিপিট করতে পারে ওই প্যাটার্নটা। সেকেন্ডলি, সিনেমাটা 3 বার রিশুট হয়েছে, ঠিক আছে, প্রচুর ঝামেলা পিছনে। প্রোডাকশনের যদি কেউ গল্প দেখে, কেউ যদি খোঁজ খবর রাখে, প্রচুর ঝামেলা পিছনে। একটা ইসরায়েলি ক্যারেক্টার আছে সিনেমাটায়, যেহেতু কারেন্ট ক্লাইমেট ইসরায়েল আর প্যালেস্টাইনের যা অবস্থা, সেই অনুযায়ী ক্যারেক্টারটাকে চেঞ্জ করা হয়েছে। ক্যারেক্টারটার অ্যাকচুয়াল অরিজিন ছিল সে মোসাদের সোলজার, এখন তাকে করা হয়েছে রেড রুম, ঠিক আছে। সে এখন ইউএস গভর্নমেন্টের জন্য কাজ করছে, সে ইসরায়েলের জন্য কাজ করছে না। এইসব চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। প্রচুর কাটাছেড়া করা হয়েছে সিনেমাটার। মাঝখানে তো এটা এই খবরও পাওয়া যাচ্ছিল রিশুট করা হচ্ছে উইদাউট দ্য ডিরেক্টর ইন দ্য সেট, মানে এরকম অবস্থা হয়ে গেছিল একটা। তো এক্সপেকটেশন আমার কিছুই না, এক্সপেকটেশন হলো সিনেমাটা যাতে কোহেরেন্ট হয়। কারণ সত্যি কথা বলতে কি, মার্ভেলেরও খুব একটা কিছু যে এক্সপেকটেশন আছে তা কিন্তু আমি বলবো না সিনেমাটা নিয়ে। মার্ভেল জাস্ট চায় সিনেমাটা বেরিয়ে যাক কোনো মতে বেরিয়ে যাক সিনেমাটা, তাহলেই হবে মোটামুটি। আর আমারও এক্সপেকটেশন মোটামুটি তাই, আমি কিছুই এক্সপেক্ট করছি না। আমার উইন্টার সোলজার এক্সপেকটেশন নেই এই সিনেমা থেকে। আমি জাস্ট চাই যে মিনিমাম একটু ঠিকঠাক একটা সিনেমা কর, কারণ মার্ভেলের রিসেন্টলি যা সিনেমা বেরোচ্ছে সেগুলো ঠিকঠাকের পর্যায়েও পড়ছিল না, তো ওই জন্য এত বড় একটা ব্রেক নিয়েছিল। সেইটার থেকে অ্যাটলিস্ট ঠিকঠাক একটা স্টেজে আয়, তাহলেই হবে। তার থেকে বেশি কিছু লাগবে না আর কি।
দ্যাট ইজ দ্য হোল থিং। আচ্ছা, তোমার মনে হয় যে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডটা বা ক্যাপ্টেন আমেরিকার ম্যান্টেলটা যে স্যাম উইলসনের কাছে যে পাস হয়, বাকি বার্নসের কাছে পাস হয় না, এটা অ্যাকচুয়ালি ঠিকঠাক? মানে দেখো, আমি ইন্টারনেটে আমি দু রকমের কনভারসেশন দেখি। একটা দল মনে করে যে বাকি বার্নসেরই ওই শিল্ডটা পাওয়ার কথা, ওরই নেক্সট ক্যাপ্টেন আমেরিকা হওয়ার কথা। এই কথাটা যারা বলে তাদের মধ্যে দু ধরনের লোক আছে। একদল যারা ওই মানুষের চামড়ার কালার নিয়ে পলিটিক্স করতে ভালোবাসে বলে এবং স্যাম উইলসন ব্ল্যাক পার্সন বলে তারা চায় যে না, বাকি বার্নস হলে পর ভালো হতো। আরেক দল হচ্ছে গিয়ে যে গল্পের রেসপেক্টেই বা বাকির কন্ট্রিবিউশনটাকে ধরেই বলছে যে বাকির অ্যাকচুয়ালি অ্যাজ এ পার্সন বেশি যোগ্যতা রাখে স্যাম উইলসনের থেকে ক্যাপ্টেন আমেরিকা হওয়ার জন্য। এবং তাদের কিন্তু কতগুলো কাউন্টার রয়েছে খুব ভালো, যে কেন স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা হওয়াটা উচিত নয়। কারণ ক্যারেক্টারটা খুব কনফিউজড। এটা আমি শোটার মধ্যেও দেখেছিলাম। মার্ভেলের সমস্ত শো আমার দেখা হয় না, কিন্তু ফ্যালকন আর উইন্টার সোলজার আমি পুরোটা দেখেছিলাম। ক্যারেক্টারটা কনফিউজড, রাইটারও কাইন্ড অফ যেন কনফিউজ ক্যারেক্টারটাকে কি করে এস্টাবলিশ করব। কখনো একটা কথা বলছে, কখনো নিজেই নিজের কথাটাকে আবার কাটছে। ওই শোটার মধ্যে তুমি দেখবে ওর ফ্যামিলির জন্য একটা বোট কেনার কিছু একটা প্ল্যান ছিল, ঠিক আছে, একটা বোট হাউস। সেইটা নিয়ে কত ফালতু সেলফ ডাউটে। আমি খালি ভাবছি এরকম সাধারণ একটা ব্যাপার নিয়ে যদি এত সেলফ ডাউটে একটা ক্যারেক্টার যদি ভোগে, তাহলেও অ্যাকচুয়াল প্রেশারের সিচুয়েশনে গিয়ে করবে কি? আমি একটা প্রশ্ন করব। আমার প্রশ্ন হলো, এই ক্যারেক্টারটার বদলে যদি একটা this question is not aimed at disparaging you or anybody else, ঠিক আছে, আমার জাস্ট একটা বেসিক কোয়েশ্চেন জাস্ট টু সেট দ্য টেবিল। এই ক্যারেক্টারটার বদলে যদি কোনো একটা হোয়াইট গাই এই সেম জিনিসটা নিয়ে চলতো, ঠিক আছে, যে ধরো হোয়াইট গাইয়েরও একটা ফিশিং বোট আছে, সবকিছু আছে, কিন্তু সেটা সে বিক্রি করবে বিকজ ইট ইজ আ ফ্যামিলি এয়ারলুম কাইন্ড অফ আ থিং, সেটা নিয়ে সে সেলফ ডাউটে ভুগছে, তখন কি এত কাটাছাড়া করা হবে রিগার্ডিং দ্য ফ্যাক্ট যে এটা একটা ফালতু জিনিস, এত সেলফ ডাউটে কেন ভুগছে? তখনও কি এরকম সেলফ ডাউট করা হবে ফ্রম দ্য সেম পিপল যারা ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসনকে সেলফ ডাউট করছে, অ্যান্ড আস্কিং whether this self doubt actually proves যে his ascension to Captain America is actually skewed? যদি এটা হোয়াইট গাই হতো তাহলে কি এত প্রশ্ন আসতো? সেটা একটা কিন্তু বড় প্রশ্ন। যে রেশিয়াল পলিটিক্স নিয়ে কথা হচ্ছে, যে কারণে লোকজন, যে শোনো খুব বাংলা কথা বলে দিই, আধার থেকে বেশি লোকজনদের স্যাম উইলসনদের পছন্দ না অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা। শুনতে খুব খারাপ লাগবে, তার কারণই হলো চামড়ার রং। খুব খারাপ লাগবে শুনতে, বাট দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস ওয়াই লোকজনদের পছন্দ কেন না। এবং ওইসব লোকজনদেরকে আমি সিরিয়াসলি নিও না, সেই জন্য ওই সিচুয়েশনটাকেও আমি সিরিয়াসলি নিচ্ছি না। সেজন্য let's remove that out of the equation. Now let's come to যেটা নিয়ে আমরা বেশি ডিল করি, গল্প বলা নিয়ে। কারণ চয়েস অনেক হতে পারে, ঠিক আছে। এই রেসিস্টরা যা who disguise themselves as comic book purists, ঠিক আছে, এরা খালি বলে যে ক্যাপ্টেন আমেরিকা ইজ স্টিভ রজার্স। এই সেম পিওরিস্টরাও এটাও বলে যে পিটার পার্কার ইজ অনলি স্পাইডারম্যান, মাইলস মোরালেস ইজ নট স্পাইডারম্যান, when the truth is that is not true. খুব সিম্পল কথা, ক্যাপ্টেন আমেরিকা and Spider-Man both are mantles. They are mantles. They are not limited to one existing parameter or one existing skin color or one existing person. হতে পারে না। কারণ কি, এই ক্যারেক্টার্স গুলোকে ইভলভ করতে হবে টুয়ার্ডস আ নিউয়ার জেনারেশন, টুয়ার্ডস আ মডার্ন জেনারেশন। ইফ ক্যাপ্টেন আমেরিকা ইজ সাপোজ টু রিপ্রেজেন্ট হোয়াট আমেরিকা ইজ, তাহলে ইট স্ট্যান্ডস টু রিজন যে কোনো স্কিন কালারের লোক ক্যাপ্টেন আমেরিকা হতে পারে, প্রোভাইডেড হি ইজ অ্যান আমেরিকান সিটিজেন। বিকজ ক্যাপ্টেন আমেরিকা রিপ্রেজেন্টস দ্য ভার্জন অফ আমেরিকা that it should be, not what it is or not what people want it to be. একটা ডিফারেন্স আছে এখানে। তো গল্প অনুযায়ী যারা ফ্যান্স বা যারা চিন্তা ভাবনা করছে তাদের ব্যাপারে এখন কথাটায় আসি।
বাকি বার্নস ক্যাপ্টেন আমেরিকা হয়েছিল কমিক্সে এড ব্রুবেকারের রানটাতে। সিভিল ওয়ার বলে একটা কমিক্স বেরোয় মার্ক মিলারের, সিভিল ওয়ারের শেষের দিকে ক্যাপ্টেন আমেরিকাকে শুট করে দেওয়া হয়, ক্যাপ্টেন আমেরিকা কোট অ্যান্ড কোট মারা যায়, মারা যাওয়াটাও বেশি দিন টিকে থাকে না, বাট সে মারা যায়। ওই সময় এড ব্রুবেকারের গল্পতেই স্টিভ রজার্স বলে এবং টনি স্টার্ককে দিয়েই বলায়, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ টনি স্টার্ক তখন সিভিল ওয়ারের রেজিস্ট্রেশন অ্যাক্টে ক্যাপ্টেন আমেরিকার এগেনস্টে ছিল। ওই অবস্থাতে স্টিভ রজার্স বলে যায় টনি স্টার্ককে যে আমার শিল্ডটা এবং আমার ম্যান্টেলটা যেন বাকিকেই দেওয়া হয়। ঠিক আছে, তার কারণটা কি? ইট ইজ বোথ স্টিভ রজার্স এর আনডাইং বিলিভ টুয়ার্ডস হিজ ফ্রেন্ড, যে ওর ফ্রেন্ডের এখনো মোরালিটিটা বেঁচে আছে, এতগুলো উইন্টার সোলজারে এতগুলো রিপ্রোগ্রামিং থাকা সত্ত্বেও ওই মোরালিটিটা যে বেঁচে আছে, অ্যান্ড হি ক্যান ক্যারি দ্য ম্যান্টেল কারণ ও ওয়ারের মধ্যে দিয়ে গেছে। সো ওই দিক থেকে ভেবে দেখতে গেলে বাকি বার্নস ইজ ডেফিনেটলি আ ভেরি ইন্টারেস্টিং ক্যাপ্টেন আমেরিকা, কারণ ও কোল্ড ওয়ারটা থ্রু দিয়ে গেছে, ওর নিজের ভিতরে যে ট্রমাটা আছে সেই ট্রমাটাকে ওকে ফাইট করতে হবে, অ্যান্ড হি উইল অলসো হ্যাভ টু রিপ্রেজেন্ট আ কান্ট্রি দ্যাট হি অলসো ডাজন্ট রেকগনাইজ অ্যান্ড হি ইজ অলসো রেকগনাইজিং। He is a much more flawed Captain America than even Steve Rogers is, and that makes him very interesting. So Bucky Barnes as Captain America is a very good কি বলবো successor. ওই আগের এপিসোডে বলেছিলেন না যে জেসন টড যে রেজারেক্ট করলো, ঠিক আছে, যে রেজারেক্ট করলো, জেসন টড ইজ ব্যাটম্যানস ফেলিয়ার, রাইট? জেসন টড ইজ ব্যাটম্যানস ফেলিয়ার। ব্যাটম্যানের রবিনদের সাকসেসের মধ্যে ব্যাটম্যান পরিষ্কার অ্যাজ আ সাকসেস নাইটউইংকেই ভাবে। He is Batman's true success. কারণ ব্যাটম্যানের যে, because Nightwing is the one person who can forge relationships among the DC universe যেটা ব্যাটম্যানও পারেনি। He is Batman's true success. আর ব্যাটম্যানের সব থেকে বড় ফেলিয়ার হলো জেসন টড। এবং বাট কাউন্টার টু দ্যাট ক্যাপ্টেন আমেরিকার বড় ফেলিয়ার হতে পারতো বাকি, ঠিক আছে, কারণ ক্যাপ্টেন আমেরিকা নিজে বলে, ক্যাপ্টেন আমেরিকা নিজের বক্তব্য যে মেবি হি শুড হ্যাভ সেভড বাকি, বাট এখন বাকি নিজের কি বলবো শিলটাকে নিয়ে বাকি ক্যান ডু আ রিডেমটিভ আর্ক অফ হিজ ওন, এবং ওই গোটা রানটা এড ব্রুবেকারের, ওই গোটা রানটা ওয়াজ বেসিক্যালি রিডেমশন আর্ক অফ বাকি as Winter Soldier and as Captain America. এখন ফ্যালকনের দিকে আসি। খুব সিনিক্যালি ভেবে দেখতে গেলে ফ্যালকন যখন ক্যাপ্টেন আমেরিকা হয় তখন রানটা লিখছিলেন একজন রাইটার যার নাম হলো রিক রিমেন্ডার, ঠিক আছে? তখন মার্ভেল একটা ইনিশিয়েটিভ চালায় যার নাম হলো অল নিউ অল ডিফারেন্ট মার্ভেল, যেখানে খুব এজেন্ডা ড্রিভেন স্টোরি টেলিংই করা হচ্ছিল, মাঝে মাঝে ফোর্সফুলি নয়, এবং খুব সুন্দরভাবে ভেবে দেখতে গেলে ইট ওয়াজ অ্যান এডিটোরিয়াল ম্যান্ডেট অনলি যে স্যাম উইলসনকে ক্যাপ্টেন আমেরিকা করা হোক। দিস ওয়াজ 2016, ইট ওয়াজ অ্যান এডিটোরিয়াল ম্যান্ডেট। এটা তো মার্ভেল নামের সময় বলছো না? মার্ভেল নামের ঠিক পরে অল নিউ অল ডিফারেন্ট মার্ভেল। সো ইট ওয়াজ অ্যান এডিটোরিয়াল ম্যান্ডেট, বাট Sam Wilson as Captain America is also important because Sam Wilson as Captain America represents the intersectionality that America as a nation already has. এই রেসিস্টরা তো ভুলে গেলে চলবে না যে আমেরিকাতে প্রচুর ডিফারেন্ট রেসেস এর লোকজন ঘুরে আছে এবং তারা থাকে, এবং রিপ্রেজেন্টেশন ইজ অ্যান অ্যাকচুয়াল রিয়েল থিং। সো ফ্রম দ্যাট রেসপেক্ট Sam Wilson as Captain America is also important as a representative of America itself. As an idea, it is good. As an idea, it is also good কারণ Sam Wilson এর মধ্যে কিন্তু সুপার সোলজার সিরাম নেই, so he is the true version of an American, of a guy who is a very normal guy but who is carrying the shield and is basically representing America, the true American dream in a way, quote unquote, কারণ ওর মধ্যে কিন্তু কোনো সুপার সোলজার সিরাম নেই। এখন এটাতে প্রচুর প্রশ্ন আসবে, সুপার সোলজার সিরাম না থাকলে ওরা লড়াই করবে কি করে, এইসব ব্যাপার স্যাপার আসবেই, কারণ এইসব প্রশ্ন তো আসতেই থাকে। এই ব্যাপারটা তো আমার উইন্টার সোলজার মানে 2014 ফিল্মটা দেখার সময় আমি ভাবছিলাম যে ও এত হাই স্পিডে যে উঠছে ওই উইং জেটটা লাগিয়ে, সেটা ক্র্যাশ করে পড়েও যদি যায়, বাকি সুপার সোলজার
স্টিভ রজার্স এর মধ্যেও সেই জিনিস রয়েছে, ওর মধ্যে সেটা তো নেই। না, ঠিক আছে, ও সার্ভাইভ কি করে করবে? ইভেন কি এই শোটার মধ্যেও কিন্তু আমি দেখি যে ওর ফুটের ওপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ওর ফুট অনেক কিছু করতে পারছে, ঠিক আছে, বা হ্যাঁ, কারণ ও হিউম্যান বিং, ওর প্রোটেকশন বেশি লাগবে, ওর প্রোটেকশন বেশি লাগবে। এটা ভুলে গেলেও চলবে না যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে কর্নারস্টোন হলো দুটো মেটেরিয়াল। এক হলো দুটো জিনিস, একটা হলো টনি স্টার্কের ইনভেনশন, আর একটা হলো ভাইব্রেনিয়াম। এই দুটো জিনিস। এবং ক্যাপ্টেন আমেরিকা এন্ড দ্য উইন্টার সোলজার, ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজারে ক্লিয়ারলি দেখানো হয়েছিল যে ভাইব্রেনিয়ামের থাকাটা একটা পুরো সাবপ্লটই ছিল, যে ওয়াকান্ডা থেকে লোকজন আসছে, এক হলো বাকিকে নিয়ে যাওয়ার জন্য, এবং ভাইব্রেনিয়াম যে ওর স্যুটে ঢোকানো হচ্ছে এবং লেস করা হচ্ছে, সেটাও খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ স্যুটটা থাকা দরকার হবে, না হলে তো হতে পারে না। সিনেমাটা যদি ভালো হয়, সিনেমাটা ভালো হওয়ার প্রাইমারি কারণ হতে হবে যে সিনেমাটাকে এইসব জিনিসপত্র অ্যাড্রেস করতে হবে, এবং এইসব জিনিসপত্র ওটাকে হেড অন অ্যাড্রেস করতে হবে, কিন্তু এমন ভাবেই অ্যাড্রেস করতে হবে যাতে স্টোরির মধ্যে থাকে। আমার অ্যাকচুয়ালি জানো তো, মানে গোটা ক্যাপ্টেন আমেরিকা নিয়ে মার্ভেল থেকে যতগুলো ফিল্ম বা সিরিজ যা যা কাজ হয়েছে, বেসিক্যালি উইন্টার্স, আমি প্রথম ক্যাপ্টেন আমেরিকার ফিল্মটাকে এখানে আমি ধরছি না, যদিও ওটাকে ধরা উচিত। বাকির জন্যই কাইন্ড অফ স্টিভ রজার্স কিন্তু ক্যাপ্টেন আমেরিকা হতে পেরেছে, বাকির জন্যই ওর কাইন্ড অফ স্বপ্ন দেখাটার মানে ওর কাছে একটা দাম ছিল, এবং ও সেটা হয়েছে। এবার সেটা পুরোটা বাকির কৃতিত্ব অবশ্যই নয়, কিন্তু বাকির ফ্রেন্ডশিপটা ওকে অনেকটাই মানে লাইফে একটা পজিটিভ একটা ইয়ে ওকে দেয়, যেটার জন্য পরে গিয়ে জিনিসটা হয়। প্রথম ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটা ঠিক আছে, দ্বিতীয় ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটা আই থিঙ্ক মার্ভেলের সব থেকে বেস্ট ফিল্ম। অন্তত আমার দেখা মার্ভেলের বেস্ট ফিল্ম আজও আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি না না, ওটা এমসিইউর বেস্ট, ওটা এমসিইউর বেস্ট। ইভেন কি অনেকে বলে যে এমসিইউর মধ্যে এটা এমসিইউর ফিল্মই নয়, এটা অ্যাকচুয়ালি ডিসির একটা ফিল্ম, এটা অনেকে বলে। না, ওটা না বলা যায় না, ঠিক আছে, কারণ MCU কে cannot be a benchmark of quality for a comic book industry, ঠিক আছে। just because MCU তে হিউমার আছে doesn't mean যে MCU cannot be allowed to have serious content, এটা তো হতে পারে না। তাহলে তো মার্ভেলকে যে ক্রিটিসিজম দেওয়া হয় যে সবকটা সিনেমাই ফ্যাক্টরি সেটিং, ফ্যাক্টরির মতো লাগে, তাহলে তো বেসিক্যালি সেটাই দাঁড়াচ্ছে। একবার তো চান্স দিতেই হবে, এবং উইন্টার সোলজারের মধ্যে অনেক ক্ষেত্রে হিউমার ছিল, হিউমারটা সাটল ছিল, কিন্তু হিউমার তো ছিল। আরে দেখো, আমি না অ্যাকচুয়ালি না, এই যে লোকে বলে না যে এই ফিল্মটা ডার্ক, এটা লাইট, একটা ভালো ফিল্মের মধ্যে সমস্ত ধরনের এলিমেন্ট থাকে, সমস্ত ধরনের টোন থাকে। তুমি একটা কোরিয়ান ফিল্ম যদি দেখো, আমি যদি বং জুন-হোর প্যারাসাইটের আগের ফিল্মটা বলো না, ওই যে ক্রিয়েচার নিয়ে, যেটা জলের তলা থেকে বেরিয়ে আসে, চলে যায় হোস্ট, ওই সিনেমার মধ্যে কমেডি রয়েছে, ট্র্যাজেডি রয়েছে, মানুষের মৃত্যুতে মানুষ কাঁদছে সেটা দেখে অডিয়েন্স হাসছে, এত কিছুর পরে ওটা একটা ভালো সিনেমা। বা একটা পাথি কুংফু হাসেলের উদাহরণ আমি নিই, সেখানে ইন্সপায়ারিং মোমেন্টও রয়েছে, কমেডি মোমেন্টও রয়েছে, স্যাড মোমেন্টও রয়েছে। তো একটা ভালো ফিল্মের ওরকম ভাবে হতে পারে না যেটা পার্টিকুলার টোন ধরে এগোতে হবে। এসব আমেরিকানদের কথাবার্তা, ঠিক আছে, যেই কথাবার্তাগুলোর সাথে আমি খুব বেশি এগ্রি করি না। নাও কামিং টু দ্য পয়েন্ট, আমি উইন্টার সোলজার যখন দেখি, আমার স্যামের ক্যারেক্টারটাকে বেশ ভালো লেগেছিল, বাকির ক্যারেক্টারটা তো যেরকম রয়েছে সেরকমই, এবং ওদের লাস্টের গিয়ে যে টেনশনটা সেটা খুব ভালো করে ফিল করা যায়। উইন্টার সোলজারের পর থেকে আমি স্যাম উইলসনের যতগুলো অ্যাপিয়ারেন্স দেখেছি, সেটা অ্যাভেঞ্জার্স 2 এর একদম লাস্টে হোক, সিভিল ওয়ারের একদম প্রথমে হোক, বা অ্যান্টম্যানে হোক, লোকটা না অত্যন্ত ককি একটা ক্যারেক্টারে না ট্রান্সফরমেশন হয়, খুব ককি, খুব ওভার স্মার্ট, খুব ওভার কনফিডেন্ট একটা ক্যারেক্টারে না কাইন্ড অফ চেঞ্জ হতে থাকে বারবার, এবং ওর নিজেকে অ্যাভেঞ্জার হিসেবে দাবি করার মধ্যে না হালকা একটা অহংকার একটা ব্যাপার আছে। এটা অ্যান্থনি ম্যাকির পারফরমেন্সের জন্য,
নাকি ওকে লেখা বা প্রেজেন্ট করার উদ্দেশ্যটাই এরকম ভাবে ছিল, আই ডোন্ট নো। আমার একটু তো পারফরমেন্সের উপরে ধরেই দিতে পারো, কারণ আমার ওরকম মনে হয়নি, বাট অনেক লেজিটিমেট লোকজনদেরই মনে হয়েছে যে অ্যান্থনি ম্যাকির পারফরমেন্সটা অনেকজনেরই পছন্দ না। সত্যি কথা বলতে কি, খুব খুব বেসিক কথা বলি, অ্যান্থনি ম্যাকি অ্যাজ অ্যান অ্যাক্টর ইজ একটু হলেও লিমিটেড। He's good. I'm not denying. He's a good actor. হ্যাঁ, he's a good actor, কিন্তু একটু লিমিটেড। সে তো তোমাদের ক্রিস এভান্সও ইজ আ বেসিক, মানে মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ, মানে দেখো, রবার্ট ডাউনি জুনিয়রের আয়রন ম্যান বাদ দিয়েও রবার্ট ডাউনি জুনিয়রের ভালো পারফরমেন্সের কিছু সিনেমা রয়েছে। ক্রিস ইভান্সেরটাও খুঁজতে গেলে পরে হাতে টর্চ নিয়ে ঘুরতে হবে। আমি ক্রিস ইভান্সের অনেক ফিল্মই দেখেছি। ওই নাইভস আউট আছে, নাইভস আউট প্রথমটা, কিন্তু সেটাও তো একটা এনসেম্বল কাস্ট ছিল। বাট ওই রেয়ার এক্সাম্পল দিলে তুমি ওর রকের সাথে রিসেন্ট ফিল্মগুলোর কথা বলো। আমারও মনে আছে ও একটা খুব এম্বারেসিং একটা সুপার হিরো ফিল্ম করেছিল, যেটা ছোটবেলায় আমার ভাল লাগতো, যেখানে ওর টেলিকাইনেটিক এবিলিটি রয়েছে, ঠিক আছে? ওই সিনেমাটার মধ্যে আবার ডিজেমন হংসু ছিল একটা ভিলেন হিসেবে। হ্যাঁ, না ওটা জাম্পার নয়, জাম্পারে তো আমাদের ডার্থ ভ্যাডার, আমাদের হেডেন ক্রিশ্চিয়ানসেন। জাম্পার কিন্তু খুব কুল একটা ফিল্ম ছিল। হ্যাঁ, আমার খুব কুল লাগতো ফিল্মটা। আচ্ছা, না কোন সিনেমাটা কথা বলছো ক্রিস এভান্সের? তাহলে মনে পড়ছে এইটার নামটা, আমি তোমাকে একটা মিনিট ধরে এটার নামটা আমাকে সার্চ করে বলতে হবে। সিনেমাটা এখন যখন দেখি না, ইট ইজ ডাউনরাইট ক্রিঞ্জ। পুশ সিনেমাটার নাম হচ্ছে পুশ। দেখিনি আমি। ওকে, মানে নামটা যেরকম বেকার, কিন্তু সিনেমাটার মধ্যে কিছু অ্যাকশন সিন ছিল টেলিকাইনেসিস ইনভলভ করে, যেগুলো বেশ ভালো, বেশ কুল দেখতে লাগে। তো ও ক্রিস এভান্সের কিছু একটা সিনেমা, ওটা ডিসিডি সিনেমা, দ্যাট ওয়াজ দ্য লুজার্স। হ্যাঁ, লুজার্স, আমি এটা বলতে চাচ্ছিলাম। ওই তো বলো না, ইয়ে ছিল আমাদের জয়ী সালডানা ছিল, আমাদের জেফরি ডিন মর্গান ছিল, ও ছিল, ক্রিস এভান্স ছিল, আরো কয়েকজন ছিল, আমার এখন খেয়াল পড়ছে না। আর তোমার এই লোকটা ছিল যে তোমার এই ডার্ক টাওয়ারের যে হিরোটা, ইদ্রিস এলবা ছিল। ইদ্রিস এলবা পরে ওখানে ক্রিস এভান্সের সবথেকে মেমোরেবল সিন হলো লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ওর ফিঙ্গার গানস করছে এবং পিছন থেকে খুব মেমোরেবল ছিল সিনটা, ঠিক আছে? খুব ফানি ছিল। ও একটা টেক গাই হিসেবে ঢুকেছে বিল্ডিং এর মধ্যে। না, বাট আমার অ্যান্থনি ম্যাকি, দেখো অ্যান্থনি ম্যাকির ক্যারিজমা আছে, এ তো মানতেই হয়। অ্যান্থনি ম্যাকি মোটামুটি ক্যারিজমা আছে, কিন্তু অ্যান্থনি ম্যাকির ব্যাপারটা হলো যে অ্যান্থনি ম্যাকিকে কিভাবে ডিরেক্ট করা হচ্ছে সেটার উপরে ফ্যাক্টর করে। এখন সত্যি কথা বলতে কি, amongst the quote unquote African American actors even within Marvel, ঠিক আছে, যাদের অ্যাক্টিং সব থেকে মেমোরেবল লেগেছে আমার, সে হলো দ্য লেট গ্রেট চ্যাডউইক বোজম্যান অ্যাজ ব্ল্যাক প্যান্থার অসাধারণ ছিল। তারপরে মাইকেল বি জর্ডান এজ কিলমঙ্গার, আর একটা অসাধারণ পারফরমেন্স, ভাবা যায় না কি পারফরমেন্স ওই দুটো। তারপরে কিন্তু জনাথন মেজর্সের নামটা নেব কি করে? জনাথন মেজর্সের অ্যাক্টিং তো আমি অন্য জায়গায় ভালো দেখেছি। জনাথন মেজর্স এজ ক্যাং ইন অ্যান্টম্যান এন্ড দ্য ওয়াসপ কন্টামিনিয়াস শিট, খুব বাজে পারফরমেন্স, পোষায়নি পারফরমেন্সটা। ও লোকিতে সিজন 1 এ ওই শেষের দিকে, ওই শেষের এপিসোডটা একটা যে মোনোলগ মারতে শুরু করলো, এটা একটা চূড়ান্ত পারফরমেন্স, কিন্তু তারপরে তো আর নেই। তো ওই সব কম্পারিজন করেও অ্যান্থনি ম্যাকি ইজ কামিং লাইক ইন দ্য ফোর্থ। সো হি, জানো তো অ্যান্থনি ম্যাকির একটা বড় প্রবলেম কি আছে? আমি আজ অব্দি যত ব্ল্যাক অ্যাক্টরদেরকে দেখেছি, সেটা মর্গ্যান ফ্রিম্যান বলি অথবা স্যামুয়েল এল জ্যাকসন বলি, মর্গ্যান ফ্রিম্যান তো একবার বলেই ছিল ওটা ওপেনলি, যে ব্ল্যাক ম্যানদেরকে সেলিব্রেট করার জন্য আলাদা করে দিনের আমি কোনো রকম গুরুত্ব দেখি না, বা আলাদা করে কোনো দেখি না। কারণ যখন তুমি আলাদা করে কোনো কিছুকে এরকম একটা ডে হিসেবে সেলিব্রেট যখন করছো, তখন তুমি তাদের পুরো অস্তিত্বটাকেই তুমি কাইন্ড অফ ইনসাল্ট করছো, রিডিউসিং ইট টু আ সিঙ্গেল ডে। হ্যাঁ, বেসিক্যালি। হ্যাঁ, আমি যতজন ব্ল্যাক অ্যাক্টরের ফ্যান বা যাদেরকে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তাদেরকে না আমি কখনো দেখি না যে তাদের এই চামড়ার রংটাকে
সামহাউ তাদের একটা হিডেন এজেন্ডা বা তাদের একটা পিআর এর পার্ট করতে, যেটা অ্যান্থনি ম্যাকি কে আমি ভাবে আমি দেখেছি করতে, ঠিক আছে, খুব সূক্ষ্মভাবে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে। আমি প্রচুর ব্ল্যাক অ্যাক্টর দেখেছি যারা ভালো, মানে অ্যান্টন ফুকা, ডেঞ্জেল ওয়াশিংটনের সিনেমা মানে তো আমি দেখতে বসবই। দেখো আফ্রিকান আমেরিকান অ্যাক্টরস প্রচুর ভালো আছে, সিডনি পয়েটিয়ার থেকে শুরু সিডনি পয়েটিয়ার, মর্গান ফ্রিম্যান, ডেনজেল ওয়াশিংটন, লিস্ট যদি করতে শুরু করি প্রচুর। আমাদের এই মহিলাদের মধ্যে বলো না, ভায়োলা ডেভিস, মহিলাদের মধ্যে, হ্যাঁ এক্স্যাক্টলি এই নামটা আমি নিতে যাচ্ছিলাম, ভায়োলা ডেভিস তুমি বলো, বা ওই মহিলাটার না আমি নাম আমার এখন মনে আসবেই না, আমি ওকে নিনজা অ্যাসাসিনে দেখেছিলাম। তুমি ভায়োলা ডেভিস বাদ দিও, কেন আমাদের জয়ী সালদানিয়া, তিনি আফ্রিকান আমেরিকান নয়, তিনি মেক্সিকান আফ্রিকান আমেরিকান হোয়াটএভার, জয়ী সালদানিয়া, ঠিক আছে, জয়ী সালদানিয়া একজন দুর্দান্ত অ্যাক্ট্রেস যাকে অ্যাভাটার সিনেমাতে খুব কমই ইউজ করা হয়, যিনি এমিলিয়া পেরেজের জন্য নমিনেটেড হয়েছেন। সিনেমাটা জঘন্য, বাট ওনার পারফরমেন্সটা মেমোরেবল, ঠিক আছে, মানে ওনার পারফরমেন্সটা মেমোরেবল। তো যাই হোক, তো এরকম তো প্রচুর আছে। কিন্তু দেখো, এটাও একদিক থেকে ব্যাপারটাও বলা ভুল যে চামড়ার রংটা ম্যাটার করছে না ফর দেম, ঠিক আছে, ফর দিস পিপল যাদের কথা আমি বললাম অবশ্যই করছে, ঠিক আছে। শোনো দেখো, তারা তো অপ্রেস ছিলই, তাদের কাছে জিনিসটা ম্যাটার তো করবেই। আমি জাস্ট খালি বলছি যে কেউ কেউ রয়েছে জিনিসটাকে নিজের ফেভারে ইউজ করার চেষ্টা করে। আমি ইভেন কি ওই অ্যাক্টরটার কথা আমি বলি, চিটোয়েল এজোফোর বা কিছু একটা নাম হবে, 12 ইয়ার্স ছিল, অনেক ভুলভাল সায়েন্স ফিকশন সিনেমাতেও ভিলেনের চরিত্র করে, এখানে আবার ডক্টর স্ট্রেঞ্জের ভিলেনে ছিল, ওকে তো আমি কত কাজে দেখেছি, ঠিক আছে। বাট দ্য থিং ইজ যে একমাত্র মানে আমার কাছে ক্যাপ্টেন আমেরিকা 4 নিয়ে আমার এক্সপেকটেশনে বা আমি খুব একটা বেশি এক্সাইটেড এই জন্যই নই, বিকজ আমার না অ্যান্থনি ম্যাকির উপর না ভরসা খুবই কম। মানে এখন লোকটা একটা বেসিক পারফর্মার, আমি দেখেছি ওর কাজ, ও করতে পারে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই যে প্রেশারটাও কোথাও গিয়ে হ্যান্ডেল করতে পারবে না, ওর পারফরমেন্সের মধ্যে কোনো প্রিটেনশিয়াস কোনো অ্যাঙ্গেল চলে আসবে। আমার খুব বেসিক কথা, ঠিক আছে, এমসিইউর সব থেকে বড় প্রবলেম হয়েছে আফটার ফেজ 3 ইজ দ্য ফ্যাক্ট যে কোনো সেন্ট্রাল কোনো বড় প্রেজেন্স নেই যে গোটা ইউনিভার্সটাকে হ্যান্ডেল করবে। একজন বড় ভালো এটার তো সব থেকে বড় এক্সাম্পল আমি তোমাকে দিই, আয়রন ম্যানের স্যাক্রিফাইসটা ওটার দরকার ছিল। ক্যাপ্টেন আমেরিকার এই টাইম ট্রাভেল করে গিয়ে পেগির সাথে থাকাটা, আমি আজ অব্দি বলছি আমার কাছে না এই জিনিসটা জাস্ট ক্যারেক্টারটাকে সেন্ড অফ দিতে হবে বলে এরকম করা, না হলে আমার মনে হয়নি যে ক্যাপ্টেন আমেরিকাকে এরকম ভাবে পিকচার থেকে সরানোর কোনো মানেই ছিল না, কোনো মানেই ছিল না। না মানে গল্প অনুযায়ী তুমি সেন্ড অফ দিতেই পারো, ঠিক আছে, আমার ওটায় আপত্তি নেই যে তুমি যদি এখন ফার্স্ট অ্যাভেঞ্জার থেকে যদি তুমি ক্যারেক্টার এখানেই হয়ে গেছে না, দেখো প্রবলেমটা তো এখানেই হয়ে গেছে। এদের দুজনের মধ্যে টিম লিডারের ক্যাপাবিলিটিটা ছিল, থরের মধ্যে কোনোদিন ছিল না। হাল্কের কথা বাদ দাও, আর আমাদের ওই অ্যারোগাই বলছি আমি, হকাইকে আর ব্ল্যাক উইডো তো ওর গল্পই শেষ হয়ে গেছে, ঠিক আছে। ফলে ক্যাপ্টেন এবার এরা চলে যাওয়ার পরে না অন্য আর কেউ ওই লিডারশিপ ম্যাটেরিয়ালটা নিয়ে কেউ আসতেও পারেনি। কি হয়েছে আমি বলছি, তারও তো কেস হয়ে গেছে। প্রবলেমটা কি হয়েছে আমি বলছি, প্রবলেমটা হয়েছে যে এরা বড় মাপের অ্যাক্টর যে লিড করবে ইউনিভার্সটাকে, বড় মাপের অ্যাক্টর কেউ নেই এখন। ওই একটা রবার্ট ডাউনি জুনিয়র প্রেজেন্স নেই, বড় মাপের অ্যাক্টর না রবার্ট ডাউনি জুনিয়র প্রেজেন্স তো নেই, রবার্ট ডাউনি জুনিয়র প্রেজেন্সটা তো নেই, ঠিক আছে, এখানে ব্যাপারটা ম্যাটার করে, রবার্ট ডাউনি জুনিয়র প্রেজেন্সটা নেই। যে লোকগুলো করতে পারতো এই জিনিসটা তার মধ্যে একজন হলো চ্যাডউইক বোজম্যান, ঠিক আছে, আমি তো পুরোপুরি ভেবেছিলাম যে চ্যাডউইক বোজম্যানকেই ওরা ফেস অফ দ্য ইউনিভার্স করবে, ঠিক আছে, বা বেনেডিক্ট কাম্বারব্যাচ অ্যাজ ডক্টর স্ট্রেঞ্জ, এই দুজন। কারণ টম হল্যান্ডের মধ্যে ওই ব্যাপারটা যে খুব একটা আছে তা আমি বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা এখন ওখানেই দাঁড়ায় যে আমাদের
চ্যাডউইক বোজম্যান মারা যায়, রেস্ট ইন পিস, একজন অসাধারণ অ্যাক্টর। চ্যাডউইক বোজম্যান মারা যায়, আর বেনেডিক্ট কাম্বারব্যাচকে এরা ঠিক করে ইউজই করতে পারে না। এবং তারপরে এবং মাঝখান থেকে কি হচ্ছে, এরা নতুন নতুন অ্যাক্টর আনছে, এবং নতুন নতুন অ্যাক্টর গুলো কেউ ভালো না সেরকম ভাবে। শাংচি যে সিনেমাটা কেন ভালো, সিনেমাটা কেন ভালো লেগেছিল আমার, সিনেমাটা ভালো লেগেছিল এক এবং একমাত্র একটা কারণেই, দ্য গ্রেট টনি লিয়াং, দি গ্রেট টনি লিয়াং। ওই একটা লোক গোটা সিনেমাটাকে টানলো, ঠিক আছে? মানে ওকে হা করে দেখতে হয়, ওকে আর মিশেল ইয়োকে, ওই দুজনকে দেখতে হয় ওই সিনেমাটায়। কি পারফরমেন্স ওদের দুজনের! কিন্তু আমার শাংচি খুব বেকার লেগেছিল। শাংচিতে সিমু লিউর তো কোনো প্রেজেন্সই নেই, খুব খারাপ লাগে বলতে, বাট এটা সত্যি কথা, সত্যি কোনো প্রেজেন্স নেই। আমি অ্যাকচুয়ালি জানো তো, ওয়েট, আমি যে প্রবলেমটা অ্যান্থনি ম্যাকি বলছি না, এই সেম প্রবলেমটা সিমু লিউর মধ্যে আছে, এবং সেটা 10-20 গুণ বেশি। হ্যাঁ, ঠিক আছে। ও কন্টিনিউয়াসলি ব্লেবার করতে থাকে বুলশিট জিনিসপত্র, আগে এই ছিল, আগে সেই ছিল না, খুব বেশি এই ছিল, বড্ড বেশি। ভাই তুই ইউনিভার্সে তুই এসছিস, জায়গা পাবি, তোর ক্যারেক্টার শাইন করবে, গল্পের জোরে শাইন করবে, লোকজনই পলিটিক্যাল অ্যাঙ্গেল ভেবে পর্যন্ত দেখবে না। আলটিমেটলি লোকজন একটা ভালো হিরো পছন্দ করে। খুব কম সংখ্যক কিছু মাল রয়েছে যারা এই সমস্ত জিনিসপত্র নিয়ে কপচাবে। তোদের দেশে একটু বেশি হয়তো রয়েছে, বাইরের দেশে কিন্তু এই জিনিসগুলো ম্যাটার পর্যন্ত করবে না, ঠিক আছে? তো তোমাদের এই তো চায়নাতেই ঢুকতে দেয়নি। তো তোমাদের এই সিমুলিউ ধরো, এ তো গেল, এ ধরো প্রেজেন্স নেই। হকাই, জেরেমি রেনার, একজন ভালো অ্যাক্টর যাকে মার্ভেল ইউটিলাইজই করতে পারলো না ঠিক করে, এবং তাকে ফাইনালি একটা টিভি সিরিজের মধ্যে আটকে দিয়ে, এবং হেলি স্টাইনফেল্ডকে অ্যাজ কেট বিশপ, अगेन দুর্দান্ত একজন অ্যাক্টর, ঠিক করে ইউটিলাইজ করতে পারলো না। হলো মার্ক রাফালো অ্যাজ দ্য হাল্কের যে অবস্থা, ইউনিভার্সালের ডিল নিয়ে সবকিছু নিয়ে, ও আর নতুন সিনেমাটা পাবে কোথায়? ঠিক আছে, ওটা হলো আর একটা কেস। তারপরে আমাদের থর, ক্রিস হেমসওয়ার্থ থর র্যাগনারকে বুঝিয়ে দিয়েছিল যে ওর নিজের একটা পার্সোনালিটি আছে, যেটা থরের ওভারঅল যে রেসিডেন্ট পার্সোনালিটি সেটাকে ওভার পাওয়ার করবে, এবং র্যাগনারকে ওর ওই পার্সোনালিটিটা নেওয়া যায়। তারপরে লাভ অ্যান্ড থান্ডার এসে ওটাকে মোটামুটি ধাজ্জিয়া উড়িয়ে দেয়, কারণ ওর থেকে বাঁচাল সিনেমাটা থর লাভ অ্যান্ড থান্ডার, একটা জঘন্য সিনেমা। ক্রিশ্চিয়ান বেল ছিল বলে সিনেমাটা বেঁচে গেছে, ক্রিশ্চিয়ান বেল একা টেনে দিয়েছে সিনেমাটা বাঁচেনি, সিনেমাটা বাজেভাবেই মার খেয়েছে। হ্যাঁ, ক্রিশ্চিয়ান বেলের জন্য সিনেমাটা দেখা যায়, কারণ বেল একমাত্র সিরিয়াস অ্যাক্টিং গোটা সিনেমাটায়। আমি জানি যে তাইকা ওয়াতিতি ভালো ডিরেক্টর, তাইকা ওয়াতিতি হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ এর মতো ফিল্ম করেছে, যেটা আমার খুব পার্সোনাল ফেভারিট, বা জোজো র্যাবিটের মতো ফিল্ম করেছে। বাট তাইকা ওয়াতিতি অথবা জেমস গান অথবা জস ওয়েডন, এই তিনটে জানোয়ারের বাচ্চাকে কোনো সুপার হিরো ফিল্মের আশেপাশে ঢুকতে দেওয়া উচিত না, ঠিক আছে? টাইকা ওয়াইটিটি প্রবলেম কি বলতো, টাইকা ওয়াইটিটি প্রবলেম হলো টাইকা ওয়াইটিটি একটা খুব স্পেসিফিক ব্র্যান্ড অফ হিউমার আছে, ঠিক আছে? দেখো, তুমি খুব সফিস্টিকেটেড ভাবে তুমি জিনিসটাকে এক্সপ্লেন করবে, আমি এত সফিস্টিকেশনে যাবই না। যেই লোক নিজে জানে যে সে যেখানে এমপ্লয়েড, সেখানে ভিএফএক্স আর্টিস্টদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে, আনবিয়ারেবল ডেডলাইন দিয়ে তাদেরকে ক্রাশ করা হচ্ছে, তারা জব ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, তথাপি সে সেটাকে নিয়ে ইয়ার্কি মারতে সাহস পায় একটা ইন্টারভিউতে বসে। যেই লোক ওপেনলি গর্ব করে বলে যে আমি তো থরের একটা কমিক্সের 2টো পাতা উল্টিয়েই বুঝতে পেরেছি, আমি এসব আমি করতে পারবো না, আমি আমার মতো করে তৈরি করব। আজকে কেউ যদি ফেলুদাকে অ্যাডাপ্ট করার সময় ইন্টারভিউতে বসে যদি বলে না আমি ফেলুদার 2 পাতা উল্টে রেখেছি, এসব আমি পারবো না, আমি ফেলুদা আমার মতো করে তৈরি করবো, বাঙালি তাকে আস্ত রাখবে? নেহাত থর কোনো জনপ্রিয় ক্যারেক্টার নয় বলে তাইকা ওয়াতিতি দিব্যি হেসে খেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। না একটা জিনিস এখানে একটু স্লাইটলি পুশব্যাক করবো, ঠিক আছে?
কোনো জিনিসের ভালো অ্যাডাপ্টেশন হওয়ার জন্য নেসেসারি নয় যে ক্রিয়েটরকে সেটার বিশাল বড় ফ্যান হতে হবে, ঠিক আছে? আরে ফ্যান হতে বলছি না, তোমাকে অ্যাটলিস্ট রুটটা তো জানতে হবে। আরে তুমি কাজটা রুটেরও করবে দরকার কিসের নেই, বেসিসে? এক সেকেন্ড, রুটেরও দরকার নেই। দেখো আমি একটা এক্সাম্পল দিই, স্টার ওয়ার্স তো খুব একটা দেখো না তোমরা, স্টার ওয়ার্স তো মনে হয় না খুব একটা কেউ দেখে, ঠিক আছে? স্টার ওয়ার্স দেখলেও আমার মনে হয় না খুব একটা কেউ মানে ইন্টারেস্টেড স্টার ওয়ার্স নিয়ে। স্টার ওয়ার্স এর এক এবং একমাত্র ভালো শো যেটা আমি বলবো প্রায় মাস্টারপিস লেভেলে, সেটা হলো একটা শো যার নাম হলো অ্যান্ডর। কেউ যদি অ্যান্ডর না দেখে থাকে প্লিজ দেখো। অ্যান্ডর কে বানিয়েছে বলো তো? অ্যান্ডর বানিয়েছে টনি গিলরয়। টনি গিলরয় এমন একটা লোক যে স্ক্রিন রাইটার অফ দ্য বোর্ন সিরিজ, সে লিখেছে হলো আমাদের সে বোর্ন সিরিজের ইয়েগুলো লিখেছে। সে মাইকেল ক্লেটন বলে সিনেমাটার ডিরেক্টর, সে একজন অসাধারণ স্ক্রিন রাইটার। হি ইজ নট আ স্টার ওয়ার্স ফ্যান, কিন্তু স্টার ওয়ার্স কিছু জানে না। বর্ন মানে কি তুমি বর্ন সুপ্রিমেসি, বর্ন আলটিমেটাম, বর্ন আইডেন্টি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবছি, নামটা চেনা চেনা লাগছে। হ্যাঁ, তো টনি গিলরয় ইজ নট আ স্টার ওয়ার্স ফ্যান, কিন্তু টনি গিলরয় এক সেকেন্ডও স্টার ওয়ার্স এর ফ্যান নন, ঠিক আছে? টনি গিলরয় যা স্টার ওয়ার্স এর ফার্স্ট সিনেমাটা দেখেছে এবং অরিজিনাল ট্রিলজি দেখেছে। উনি যা লিখেছেন উনি বেসিক্যালি নিজের মতো করে লিখেছেন, এবং তুমি যদি ওই শোটা দেখো ওর থেকে ভালো স্টার ওয়ার্স মেটেরিয়াল খুব কম হয়। সেই জন্যই বলছি ইটস নট নেসেসারি ফর সামবডি টু বি আ ফ্যান। তুমি আমার পয়েন্টটা বুঝলে না অমর, তো তুমি আমার পয়েন্টটা বুঝলে না। আমি একবারও বলছি না যে পুরো ফ্যান হতে হবে, থরের সব কমিক্স পড়া থাকতে হবে। যে ডিসরেসপেক্টটা ও শো করে, হ্যাঁ ওটাই আমি তো জানি না যে ও দুপাতা পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে নাকি পুরাটা কমিক্সের বই পড়ে নাকি দুখানা বই পড়ে। ওর মনে হতেই পারে, আমি সেটাকে ফুল সমর্থন করছি, কিন্তু ইন্টেনশন তো ভালো থাকতে হয়। এবার এটা হতে পারে না যে কেউ ভালো ইন্টেনশন নিয়ে লাভ এন্ড থান্ডারের মতো ফিল্ম বানিয়েছে, না পুরো পিকনিক করেছে। ও যে সিরিয়াস ভাবে কাজটাকে যে নেয়নি, ও যে থরের যে বিশাল ফ্যান আমি না, তার নয় থরের যে বিশাল ফ্যান যে আমি তা কিন্তু নয়, ঠিক আছে? আমি থরের পুরোনো কমিক্স গুলো পড়ি না, ওয়াল্ট সাইমনসন বা স্ট্যানলি ওই কমিক্স গুলো আমি পড়িনি। থরের যে ভালো না, দেখো তুমি তো থরের কমিক্স পড়েছো, আমি তোমাকে বলছি আমি থরের কিছু পড়িনি। আমার কাছে থর অত্যন্ত ফ্লপ একজন ক্যারেক্টার, মার্ভেলের বি সিক্রেট হিরো ছিল সে। তার ব্যাপারে 2011-এর আগে কেউ কথাবার্তা বলতো না, 2011-এর পরেও তাকে নিয়ে কেউ কথাবার্তা বলেনি, ঠিক আছে? অ্যাভেঞ্জার্স এর পরে হাল্কের সাথে তার ক্যালাকেলি হওয়ার পরে সে একটুখানি গিয়ে অ্যাটেনশন পেয়েছে, ওকে। কিন্তু থরের আমার একটা সিন খুব ভাল লাগে, ওই ইনফিনিটি ওয়ারে রকেট রেকুনের সাথে ওর একটা এক্সচেঞ্জ আছে, ওই একটা কনভারসেশন আছে। হ্যাঁ, ওইটার পর থেকে আমি থরকে একটু সিরিয়াসলি নেওয়া আরম্ভ করেছি। আমার মনে হয়েছে কি যে থর একটা গড, লোকজন একটু হলেও ওকে ঠিক, তোমাকে বিশাল ওভারলি সিরিয়াস হয়ে এপিক গডলি জিনিস তোমাকে বানাতে হবে না। একটা বেসিক রেসপেক্ট থাকলে পরে একটা গডকে তুমি যেভাবে রিপ্রেজেন্ট করো সেটা তো তুমি করতে পারতে। তাইকা ওয়াতিতি সেই চেষ্টাটাও কোনোদিন করেনি, ওকে। which is strange কেন বলছে which is strange, কারণ থর র্যাগনারকও তো এই সেম লোকটাই বানিয়েছে, এবং র্যাগনারকে কিন্তু এটা ছিল না। র্যাগনারকে কিন্তু একটা বেসিক রেসপেক্ট ছিল টুয়ার্ডস থরস গডহুড, বা থরের যে ওভারঅল ক্যারেক্টারটা একটা বেসিক রেসপেক্ট কিন্তু ছিল, ঠিক আছে? কি হয় বলতে, এদের লাইফটা একটা জাইগান্টিক পার্টির মতো। মানে একজন ডিরেক্টর সে গ্রিন ল্যান্টার্নের মতো ফিল্মে ক্যামিও করছে তার ক্যারিয়ারের শুরুর দিকে, আমি বুঝতে পারলাম। আবার সে জেমস গানের সুইসাইড স্কোয়াডে র্যাট ক্যাচারের বাবার সে ক্যামিও করতে আসছে। আবার সে বলছে যে ইঁদুরের মতো লোলি লাইফের যদি পারপাস থাকতে পারে তাহলে সবার পারপাস থাকতে পারে। আমি তোমাকে বলি, প্রকৃতিগত দিক থেকেই বা আমার ইনস্টিংক্ট বলে এই জেমস গান, জস ওয়েডন বা তাইকা ওয়াতিতি এরা বেসিক্যালি জানোয়ার। এরা একটা দুটো ভালো সিনেমা করেছে, তারপরে দেখেছে যে এই ডোমেনটা আমার ডোমেন, এখানে আমি কাজ করব, প্রচুর পয়সা পাবো, ফ্যানদের ভালোবাসা পাবো, আমি যা খুশি তাই করি, কেউ আমাকে কোনো রোকটোক কেউ কিচ্ছু দেবে না। মার্ভেলের কিন্তু একটা ব্যাপার আছে যে ফ্যানদেরকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া। ডিসির কথা তো বাদই দাও, ঠিক আছে? এই মার্ভেল নিজের ফ্যানডমকে যে যতটা মানে জম্বি অডিয়েন্স ভাবে না, ততটা জম্বি অডিয়েন্স তো কিন্তু মার্ভেলের কিন্তু নেই, ঠিক আছে? ততটা জম্বি অডিয়েন্স যদি থাকতো
তাহলে কিন্তু এন্ড গেমের মতো সিনেমা নিয়ে এত ডিসকাশন কিন্তু হতো না। ওকে, বাট যাই হোক, এনিওয়ে না তো আলটিমেটলি এইসব কনভারসেশন থেকে যা দাঁড়াচ্ছে বেসিক্যালি সেটা ব্যাপার হলো যে অ্যান্থনি ম্যাকি অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা, ঠিক আছে, খুব বেসিক কথা, অ্যান্থনি ম্যাকি অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা ইজ ইন দ্য সেম প্রবলেম যেটা অন্য সব প্রবলেমেও দাঁড়াচ্ছে, যে একটা সিনেমা যেটার মধ্যে যে মেন হিরো, সেই মেন হিরোটার প্রেজেন্সটা ইজ নট ইম্পর্টেন্ট অর নট attractive enough for people to come to the audience, people to come to the theaters. লোকজন এখনো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে যখন কথা হয়, people are still excited about Red Hulk. Not even Harrison Ford, Red Hulk. People are excited about looking at Red Hulk. They are not excited about Captain America. ঠিক আছে, তো আমি এই সিনেমাটাকে ধরছি অ্যাজ আ কি বলবো, লেফট ওভার অফ দ্যাট ফেজ 4 ইরা, লেফট ওভার ফেজ 4 ফেজ 5 ইরা, ওটা লেফট ওভার একটা। এই সিনেমাটা যদি ভালো হয় খুব ভালো কথা, এই সিনেমাটা মিডিয়কার হলো খুব ভালো কথা। আমি চাই মিডিয়কার অব্দি থাকুক, আবার যেন পিন্ডি চটকে যেন আবার না করে ফেলে, তাহলেই হলো। কারণ পিন্ডি চটকানোটা সব থেকে সোজা ব্যাপার, অলরেডি পিছনে প্রচুরবার পিন্ডি চটকে দিয়েছে সিনেমাটা। আমি তো অ্যাকশন সিনগুলো দেখে বুঝতেই পারছি না যে, মানছি ভাইব্রেনিয়ামের স্যুট পরে আছে, বাট ভাইব্রেনিয়ামের স্যুট পরে থাকলে কি বাইরে থেকে ইম্প্যাক্ট ভেতরে পৌঁছাবে না, বুঝলাম। হালকের সাথে ও স্পিডে বা রিফ্লেক্সেও পারছে কি করে? মানে দেখো, ওই শিলটা সামনে ধরে থাকলে পরে ও হিট খাবে না, রাইট? কিন্তু বেসিক ফিজিক্সের নিয়ম কি বলে, আমি যে পাঞ্চটা মারছি সেটা তো তোমাকে গো থ্রু করতে হবে না, ওই গতিজাড্যের জন্য তো তুমি ওটা হ্যান্ডেল করতে পারবে না, তুমি তো ছিটকে বেরিয়ে যাবে। ঠিক আছে, ছিটকে বেরিয়ে তুমি হিট, মানে তুমি 3-4 বার হিট খেলে পরেই তুমি শেষ। আমি তোমাকে একটা সিন বলি, উইন্টার সোলজার একটা জায়গা ছিল, পাতি একটা গ্রেনেড লঞ্চার দিয়ে আমাদের মনে আছে যে অ্যাকশন সিনটা, ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার্স পুরো ছিটকে ব্রিজ থেকে ছিটকে তলায় বাসের মধ্যে এসে পড়ে গিয়ে ঢুকবে, একটা গ্রেনেড লঞ্চারের ওই রকম ইম্প্যাক্ট সেখানে। রেড হাল্কের ঘুষি এবং পোস্টার গুলো দেখে আমি ভাবছি যে ভাই, এই সিনেমাতে আমি যদি পাওয়ার লিমিট দিয়ে তুমি রেড হাল্কের ঘুষি বাদ দাও, ওকে দেখাচ্ছে যে ও ফাইটার জেটদের উইং কেটে বেরিয়ে যাচ্ছে, তাও এরকম না যে সাইড থেকে আসছে, ফেস টু ফেস। ঠিক আছে, ও গাড়ি কেটে দিচ্ছে ওর ওই উইং স্যুট দিয়ে। ঠিক আছে, আই মিন ওই উইংস গুলো মনে হয় একটা, ওই উইংস গুলো মনে হয় ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি। ভাইব্রেনিয়াম ছাড়া তো কোনো গতি নেই, ভাইব্রেনিয়াম ছাড়া কোনো গতি নেই। কিন্তু